অ্যানালাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এর আগে যেটা দেখে আসছি, ফোর্স ফোর্স হচ্ছে আমাদের পয়েন্ট অবজেক্ট, মানে একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের বল কাজ করে। তো যখন আমি সরাসরি ওই বিন্দু নিয়েই কাজ করি, ওই ফোর্সটাকে আমরা কাউন্ট করি। কিন্তু এই ফোর্সটা যখন একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করে, তখন কি হবে? এই যে একটা ফোর্স যখন একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে কাজ করতেছে, এই কনসেপ্টটা নিয়েই হচ্ছে আসলে বেসিক্যালি মোমেন্টটা ডেভেলপ হওয়া। মানে আমাদের বলটা যে পয়েন্টে কাজ করতেছে তার থেকে যদি আমি সাপোজ 10 ফিট দূরে এটার প্রভাবটা চিন্তা করি, এই যে 10 ফিট দূরে যে একটা প্রভাব পড়তেছে, এটাই হচ্ছে মোমেন্টের মান। ভ্রামক, আমরা বাংলায় যদি এর আগে শিখে আসি, এটার মিনিংটা খুব সম্ভবত ভ্রামক ছিল। ওকে, সো আমরা আজকে ক্লাস লেকচারে কি দেখবো? হোয়াট ইজ মোমেন্ট অফ এ ফোর্স, একটা বলের মোমেন্ট কি, টাইপস অফ মোমেন্টস। আমরা যখন লেকচার, মানে আমি যখন লেকচার দিব, তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা সেটা নোট আউট করে নিতে পারো। আমরা পরবর্তীতে তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব, তখন আমরা এগুলো অ্যান্সার করব। আর ইন দ্য মিন টাইম কেউ যদি কথা না বলো খুবই ভালো হয়। যদি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কিছু না হয়, হ্যান্ড রেজ করার প্রয়োজন নাই। প্রতিটা টপিক্সের শেষে আমি সবাইকে আলোচনার সুযোগ দিব বা জিজ্ঞাসা করার সুযোগ দিব। এরপরে হচ্ছে আমরা টাইপস অফ মোমেন্টস নিয়ে আলোচনা করব, যে মোমেন্টস কত ধরনের। তারপর আমাদের প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আমাদের থাকবে। লাস্টে হচ্ছে আমাদের এটার ইমপ্লিমেন্টেশন, মোমেন্ট আসলে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ আমাদের ব্রিজের ক্ষেত্রে, ট্রাস ব্রিজের ক্ষেত্রে কিভাবে মোমেন্টটা ডেভেলপ হচ্ছে বা কিভাবে মোমেন্ট আসতেছে, এই ধরনের সিম্পল কিছু জিনিস। ওকে, সো ফার্স্ট মোমেন্ট, আমরা এটার ডেফিনেশনটা অলরেডি আলোচনা করে ফেলছি। আমাদের এখানে বলা হচ্ছে, ইট ইজ এ টার্নিং ইফেক্ট প্রডিউসড বাই এ ফোর্স অন বডি হুইচ ইট অ্যাক্টস। মানে আমাদের যখন কোনো একটা বল কোনো একটা বডির মধ্যে কাজ করে, এটার যে টার্নিং ইফেক্টটা প্রডিউস করে, এটাই হচ্ছে আমাদের মোমেন্টের মান। দ্য মোমেন্ট অফ এ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট। আমাদের ম্যাথমেটিক্যালি কোনো একটা মোমেন্টের মান হচ্ছে ওই বলের মান, এবং যেই বিন্দু থেকে এটার প্রভাবটা আমরা কাউন্ট করতেছি বা যেই বিন্দুতে আমরা মোমেন্টের মান বের করতেছি, সেই বিন্দু থেকে ওই বলের মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের মোমেন্টের মান। এই কথাটা আমরা সবসময় খেয়াল রাখবো যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যেই পয়েন্টে মোমেন্ট বের করতেছি, সেখান থেকে যেই ফোর্সটার জন্য মোমেন্ট বের করতেছি, তার মধ্যবর্তী লম্ব দূরত্ব, দূরত্ব অনেক রকম হতে পারে। আমাদের যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হয়, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা লাইনের 3টা দূরত্ব থাকে, এক্স ডিরেকশনে একটা, ওয়াই ডিরেকশনে একটা, জেড ডিরেকশনে একটা। আমরা যে 2D অ্যানালাইসিস করি, দ্বিতলীয় যে অ্যানালাইসিস গুলা করি, সেখানে একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী 2টা দূরত্ব থাকে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন। কিন্তু মোমেন্ট নিয়ে আমরা যখন কাজ করব, তখন অবশ্যই এটা লম্ব দূরত্ব হইতে হবে। মানে পয়েন্টটা থেকে ওই ফোর্সের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে, সেটাই হচ্ছে আমাদের এখানে কাউন্ট করতে হবে। সো আমাদের টেকনিক্যালি বা ম্যাথমেটিক্যালি মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে ফোর্স কে পি দিয়ে ডিনোট করা হয়েছে, এল কে আমাদের সরি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কে এল দিয়ে ডিনোট করা। ওকে, আমরা মোমেন্টের ডেফিনিশন নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে টাইপস অফ মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো, যে মোমেন্ট আসলে কত ধরনের। মোমেন্টকে আসলে বেসিক্যালি তেমন কোনো ক্যাটাগরিতে ভাগ করা যায় না, কিন্তু যেহেতু এটা ফোর্স এবং ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, সেহেতু আমাদের ডিরেকশনটার উপর বেস করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। যে মোমেন্ট যেটা আমরা চিন্তা করতেছি, সেটা কি ঘড়ির কাঁটার দিকে কাজ করতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করতেছে। যদি ঘড়ির কাঁটার দিকে কাজ করে, তাহলে সেটাকে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট বলি। থ্রু আউট দিস কোর্স আমরা ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ ধরে নিব। অথবা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করলে সেটাকে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বলি। এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এই কোর্সের জন্য বা ফার্দার আমরা সাধারণত যে স্ট্যান্ডার্ড ফলো করি, অলওয়েজ নেগেটিভ মুভমেন্ট হয়। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। একেবারে সিম্পল কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, যে এ ফোর্স অফ 15 নিউটন ইজ অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দ্য এজ অফ এ ডোর 0.8 মিটার ওয়াইড অ্যাজ শোন ইন ফিগার। ফাইন্ড দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য হিঞ্জ। এখানে আমাদের দুইটা ফিগার দেওয়া আছে, দুইটা ফিগারে দুইটা 15 নিউটনের ফোর্স কাজ করতেছে। এখন এইটার প্রভাবে আমাদের ও পয়েন্টে ইনিশিয়ালাইজড, মানে যে পয়েন্টটা দিয়ে আমাদের এই অবজেক্টটা বা এই ডোরটা ঘুরতেছে, সেই পয়েন্টে আমাদের মোমেন্টের মানটা বের করতে বলা হয়েছে। সো প্রথম ফিগারে আমাদের 15 নিউটন যে ফোর্সটা আছে, সেটা ভার্টিক্যালি কাজ করতেছে, সরাসরি ভূমির সাথে লম্ব হবে। দ্বিতীয় যে ফিগারে আছে, সেখানেও 15 নিউটনই কাজ করতেছে ইন পয়েন্টে, সেটা আমাদের হরাইজন্টাল সারফেসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সো এই দুইটা কেসের ক্ষেত্রে আমাদের মোমেন্ট কি হবে? ফার্স্ট ওয়ান ভেরি ইজি,
যে আমাদের 0 পয়েন্ট থেকে যদি আমরা মোমেন্ট ক্যালকুলেশন করতে চাই তাহলে m0 ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে 15 নিউটন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমাদের 0.8 মিটার। সো মোমেন্ট ইজ ইকুয়াল টু 15 মাল্টিপ্লিকেশন 8 নিউটন মিটার। আমরা মোমেন্টের ইউনিটটা সবসময় খেয়াল রাখবো, এটা আমরা অনেকেই ভুল করি, শুধু এই কোর্সে না, পরবর্তীতে যত কোর্সই থাকে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্ট বা বড় অংশ স্টুডেন্ট মোমেন্টের ইউনিট জানো না। এটা কিন্তু খুবই আর কি হতাশাজনক বিষয়। আমরা যে জিনিস নিয়ে কাজ করতেছি না কেন সেটা ইউনিট সিস্টেমটা কি সেটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। ফোর্সের জন্য আমরা নিউটন নেই, কিপ নেই, যেটাই নেই না কেন আমাদের জানতে হবে যে কোনটার জন্য কি ইউনিট নেওয়া হচ্ছে। কারণ বাস্তবে আমরা যখনই যেটা নিয়ে কাজ করি না কেন সেটার একটা নির্দিষ্ট ইউনিট থাকে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিট অনেক সময় ইউজ করা হয়। কারণ দেখা গেল আমি কোনো অন্য একটা ইউনিট ধরে কাজ করতেছি কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে অন্য ইউনিট ধরে, সো আমি তখন ভুল ক্যালকুলেশন করবো, এবং ইউনিট যদি আমরা না জেনে থাকি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা টোটালি ডিফারেন্ট কিছু আসবে। আমাদের ইসের ক্ষেত্রে মোমেন্টের ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে ফোর্স এবং ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশন। এখানে ফোর্সটা হচ্ছে আমাদের নিউটন, ডিস্টেন্সটা হচ্ছে মিটার। সো এই প্রবলেমের জন্য আমাদের মোমেন্টের ইউনিট হচ্ছে এম এন, সরি এন এম, নিউটন মিটার। ওকে, আমরা সলিউশনটা একটু দেখি। এখানে সলিউশন কি বলা হচ্ছে, given applied force P is equal to 15 Newton and door width L is equal to 0.8 meter, then moment at point O for first figure is equal to 15 multiplication 0.8 is equal to 12 Newton meter. প্রথম প্রবলেম সলভ। দ্বিতীয় প্রবলেম বলা হচ্ছে মোমেন্ট when the force act on angle 60 degree to the door, যখন হরাইজন্টাল সারফেসের সাথে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই প্রবলেমের জন্য আমাদের যেটা করতে হবে, আগে আমরা যেটা শিখে আসছি, যে কোনো অ্যাঙ্গুলার ফোর্সকে দুইটা অংশে ভাগ করে নিতে হবে, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। এখানে আমাদের হরাইজন্টাল অংশটুকু হচ্ছে ফোর্স 15 নিউটন কস থিটা, 15 কস 60 ডিগ্রি, আর অপোজিটটা হবে 15 সাইন 60 ডিগ্রি। এটা আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি, এই কনসেপ্ট আমরা জানি। সো এখানে আমাদের দেখা যাচ্ছে ফোর্স হচ্ছে দুইটা, একটা আপনার সাইন 60, আরেকটা হচ্ছে আমাদের 15 কস 60। এই ক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা আছে ও পয়েন্ট থেকে, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা এই 15 সাইন 60 ডিগ্রির জন্য হচ্ছে 0.8 মিটার। আর 15 কস 60 ডিগ্রি যে ফোর্সটা আছে সেটা সরাসরি ও পয়েন্ট বরাবর কাজ করতেছে। ও পয়েন্ট থেকে এই ফোর্সের মধ্যবর্তী কোনো দূরত্ব নাই। যেহেতু এর মধ্যবর্তী কোনো দূরত্ব নাই, এই কারণে এই ফোর্সের জন্য কোনো রকমের মোমেন্ট প্রডিউস হবে না। এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে কোনো একটা ফোর্স যদি সরাসরি কোনো একটা বিন্দুতে কাজ করে এটা কিন্তু মোমেন্ট জেনারেট করে না। একটা ফোর্সের জন্য মোমেন্ট তখনই ক্রিয়েট হয় ও যখন একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করে। সো আমাদের এখানে 15 সাইন 60 ডিগ্রি যে ফোর্সটা আছে এটা সরাসরি ও বিন্দু বরাবরই কাজ করতেছে, ও বিন্দু থেকে নির্দিষ্ট কোনো দূরত্ব নাই। এই কারণে আমাদের এই ফোর্সের কারণে কোন রকম এডিশনাল মোমেন্ট ক্রিয়েট হবে না। এখানে মোমেন্ট ক্রিয়েট হবে হচ্ছে 15 সাইন 60 ডিগ্রির জন্য, এবং এটার দূরত্বটা হচ্ছে 0.8 মিটার। তাহলে আমাদের মোমেন্টের ভ্যালু আসতেছে হচ্ছে 15 সাইন 60 ডিগ্রি মাল্টিপ্লিকেশন 0.8, এটার ভ্যালুটা আসতেছে 10.4 নিউটন মিটার। যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে আমাদের মোমেন্টের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা হয়তোবা পরবর্তী চ্যাপ্টার গুলাতে আরো কমপ্লেক্স ভাবে মোমেন্টটাকে ইউজ করব, কিন্তু আজকের জন্য আমাদের এই জিনিসটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমরা পরের লেকচারে চলে যাই, পরের প্রবলেমে চলে যাই। আমাদের এক্সাম্পল 2 তে বলা হচ্ছে যে ইউনিফর্ম প্ল্যাঙ্ক এবিসি, আমাদের এখানে বিম দেয়া আছে। এখানে বলা হচ্ছে এটা প্ল্যাঙ্ক মানে কাঠ বা এরকম সলিড কোনো অবজেক্ট যেটার ওজন হচ্ছে 30 নিউটন। আমরা সবসময় জানি যে কোনো রেক্টেঙ্গেল অবজেক্টের জন্য বা কোনো একটা অবজেক্টের ওয়েট বা ওজন কাজ করে এর মধ্যবিন্দুতে। তার মানে হচ্ছে আমাদের এই এসি বিমের যেটা ওজন 30 নিউটন বলা হচ্ছে সেটা হচ্ছে একেবারে মিড পয়েন্টে এই 30 নিউটন কাজ করবে। And 2 meter long is supported at one end and at point B. এখানে আমাদের দুইটা সাপোর্ট আছে, একটা A পয়েন্টে একটা B পয়েন্টে। and আমাদের A পয়েন্টে B পয়েন্টে বলা হয়েছে 1.4 মিটার ফ্রম A as shown। আমাদের এখানে A থেকে B এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1.4 মিটার, এটা বলে দেওয়া আছে। সো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ওয়েট W। আমাদের ম্যাক্সিমাম ওয়েট W টা বের করতে হবে, দ্যাট ক্যান বি প্লেস এট C, যেটাকে আমরা C বিন্দুতে প্লেস করতে পারি, সো দ্যাট দ্য প্ল্যাঙ্ক ডাজ নট টাপল, মানে যেটার জন্য এই প্ল্যাঙ্কটা উপরে না পড়ে যায় আর কি। তার মানে এই স্ট্রাকচারটাকে যদি আমি সাম্যাবস্থায় রাখতে চাই সেই ক্ষেত্রে ডব্লিউ এর মানটা সর্বোচ্চ কতটুকু হবে সেটা আমাকে বের করতে হবে।
এবং আমরা যে এইভাবে যে মোমেন্ট ক্যালকুলেশন করি এটা অবশ্যই একটা স্ট্রাকচার যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে সেইটার জন্য। এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি বা সাম্যাবস্থা কি এটা আমরা আরো সামনের চ্যাপ্টার গুলোতে শিখবো। যখন একটা স্ট্রাকচার ফেল করে না, আমরা যদি একেবারে স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি যে একটা স্ট্রাকচার যখন ফেল করে না, যখন ভেঙে যায় না, ওই স্ট্রাকচারটা হচ্ছে বেসিক অবস্থায় আছে। যদি আমাদের কোনো কারণে ওটা ফ্র্যাকচার হয়, কোলাপস করে, সেই স্ট্রাকচারটা আমাদের আনইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ওইটার জন্য আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন প্রসেস টোটালি ডিফারেন্ট। আরেকটা স্ট্রাকচার যখন সাম্যাবস্থায় আছে, কোলাপস করে নাই, সুন্দর অবস্থায় আছে, এটার জন্য ম্যাথমেটিক্যাল প্রসিডিউরটাই হচ্ছে আমরা এতদিন যা শিখে আসছি। সো এখানে আমরা যেটা করতে হবে যে পার্টিকুলার যে কোনো একটা সাপোর্টে আমরা মোমেন্ট নিব, মোমেন্ট নেয়ার পরে সেখান থেকে আমরা ডব্লিউ ভ্যালুটা বের করব। এই প্রবলেমটা আমি আপাতত আজকে সলভ করব না, এর কারণ হচ্ছে এটার সাথে জড়িত অনেকগুলো কনসেপ্টই তোমরা এখনো জানো না, যেরকম ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি জিনিস, বা যদি আমাদের হিঞ্জ সাপোর্ট হয় সেক্ষেত্রে মোমেন্টের মান কত হয়, এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখবো। আমরা এই পয়েন্টও মানে এই প্রবলেমও পরে ব্যাক করব তোমাদের মিডের আগে বা ফাইনালের আগে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ মোমেন্ট। মোমেন্টের অ্যাপ্লিকেশনস গুলো কি কি? Though the moments have a number of applications in the field of civil engineering science, yet the following important from the object as of the subject point of view. এখানে অনেক ইমপ্লিমেন্টেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা যেই বিম কলাম ডিজাইন করি, কলামের যে আর্থকোয়েক লোড আসে সেটা ভার্টিক্যালি কাজ করে, আমাদের যেই সেটা হরাইজন্টালি কাজ করে, যে ডেড লোড লাইভ লোড আছে সেটা ভার্টিক্যালি কাজ করে, এগুলো বিভিন্ন পয়েন্টে কাজ করে এবং মোমেন্ট জেনারেট করে। সো সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে সব জায়গাতে শুধু মোমেন্ট আর মোমেন্ট। এখানে মোমেন্টের জন্য আলাদা স্পেসিফিক ভাবে তেমন কিছু বলার নাই। এখানে দুইটা পার্টিকুলার কন্ডিশনের কথা বলা হয়েছে। যেই বই রাইটার এটা লিখছে তার পার্সপেক্টিভে এই দুইটাকে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে পজিশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। আমাদের রেজাল্টেন্ট ফোর্সের পজিশন এন্ড লিভার সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। এগুলা থিওরি টাইপের বেস, তোমরা চাইলে পড়ে নিতে পারো, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের বেসিক কনসেপ্টটা ছিল হচ্ছে যে মোমেন্ট কিভাবে কাজ করে, সেটা আমরা মোটামুটি দেখছি, একটা নর্মাল পয়েন্টও দেখছি। সো আজকের ক্লাসের চ্যাপ্টারের আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে মোমেন্ট কিভাবে কাজ করে এবং মোমেন্টকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই কিভাবে করতে পারি। সো আজকের ক্লাসের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর স্যার অ্যাটেন্ডেন্সের আসসালামু লিঙ্কটা আমি আলাইকুম। চ্যাটে দিয়ে স্যার দিছি। জি স্যার লিঙ্কটা কি আবার দেওয়া যাবে একটু? জি হ্যাঁ, আমি চ্যাটের লিঙ্কটা আবার দিয়ে দিয়েছি। যারা এখন বর্তমানে জয়েন করেছো, পরে এর আগে অ্যাটেন্ডেন্স দাওনি, তার অ্যাটেন্ডেন্সটা এখন দিয়ে দিতে পারো। আর ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে হচ্ছে 15 cos 60 ডিগ্রি যে এরকম একটা দেখালেন যে ভূমির সাথে হওয়াতে জিরো জিরো হয়ে গেছে, তো এরকম আরো কিছু মানে পিকচার দিয়ে যদি আর একটু বুঝাইতেন ভালো হতো, মানে হ্যাঁ হ্যাঁ, আমরা আরো আমরা আমাদের এরকম জিনিস আরো আসবে, এটা টেনশন করার কিছু নাই। আমরা আজকে জাস্ট হচ্ছে দেখলাম মোমেন্ট কি জিনিস, কিভাবে বের করতে হয়। আমাদের অনেক মোমেন্ট থাকবে, সেখানে এরকম জিরো মোমেন্ট আসবে, তখন আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, যদি সরাসরি কোনো একটা বিন্দু আমাদের কাজ করে তার মানে হচ্ছে জিরো। এটা আমরা মানে ইন ফিউচার এই সেম টাইপের কনসেপ্ট আমাদের আরো রিপিট হবে। এটা আমাদের ওকে সব অঙ্কের জন্যই ফিগার আছে, সো ওইগুলো ফিগার আকারই আসবে। সবাই আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব যে লিংকে দেয়া আছে। আর আজকে ক্লাসে এতটুকু, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, না হলে নিতে পারো। স্যার ওই 15 cos যে জি 60 ডিগ্রি আমরা যে ফোর্সটা কি ওইটা যদি আমরা বাস্তব ক্ষেত্রে চিন্তা করি তাহলে স্ট্রাকচারের উপর কি কোনো প্রভাব ফেলে না হচ্ছে স্ট্রাকচারের উপর অবশ্যই প্রভাব ফেলে, স্ট্রাকচারের ওটা উপর কি অবশ্যই প্রভাব ফেলে। আমরা কিন্তু অ্যাক্সিয়াল এখানে ফোর্স হিসেবে কাজ ক্যালকুলেশন করে না স্যার? অবশ্যই, কিন্তু আমরা কিন্তু এখানে বের করতেছি হচ্ছে ও পয়েন্টে মোমেন্টের মান। স্ট্রাকচারের কোনো ইম্প্যাক্ট কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করতেছি না। এখন আমরা যখন কোনো একটা ফোর্স সরাসরি কোনো বিন্দুতেই কাজ করে সেটা হচ্ছে ওই পয়েন্টের ফোর্স, কিন্তু ওই ফোর্সটা যখন একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করে সেটা হচ্ছে মোমেন্ট। আমরা ও পয়েন্টে মোমেন্টের মান বের করতেছি। কারণ যেহেতু সরাসরি এখানে 15 cos 60 ডিগ্রি ফোর্স হিসাবেই ও পয়েন্টে আছে, সেহেতু ও কোনো ধরনের মোমেন্ট প্রডিউস করবে না। কনসেপ্টটা হচ্ছে এটা আর কি, জি যে স্যার। একটা স্যার লিঙ্কে বিন্দুতে তো একটা ঢোকা বল যাচ্ছে কাজ না, করলে। এটা হচ্ছে না। জি বুঝতে পারিনি তোমার স্যার কথাটা। অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না স্যার। স্যার কি অ্যাটেন্ডেন্স সমস্যা দিতে হচ্ছে? পারতেছি না স্যার। কি সমস্যা হচ্ছে? স্যার লিঙ্ক
স্যার লিংকে ক্লিক করলে স্যার ঢুকতেছে না। স্যার অ্যাটেন্ডেন্স